হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে আমরা চ্যাপ্টার 3 পেজ নাম্বার আজকে 43 করব। ভিডিও পার্ট নাম্বার আজকে 6 হবে। কোষে দেখি আমরা 3 করব আজকে। কি বলেছে দেখো, যে ছক পূরণ করি। তাহলে 4টি করে সংখ্যা দেওয়া আছে দেখো, আর এখানে সমানুপাতি থাকলে সমানুপাতির ঘরে বসাবো। যদি সমানুপাতি নয় বা সমানুপাতি যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা সমানুপাতি নয়ের ঘরে বসাবো। যেমন প্রথমটা দেখো, 8, 10, 16, 20, এখানে 4টা সংখ্যা দেওয়া আছে। এটা কি সমানুপাতি? দেখো এরা বলেছে সমানুপাতি। তাহলে আমরা একটু চেক করে নিই যে সমানুপাতি হয় কিনা। তাহলে আমরা কি করব, এদের দুইজনের যে সম্পর্কটা সেটা অনুপাতে লিখবো, যে 8:10। অনুপাতকে আমরা ইংলিশে ইস্টু বলতে পারি। দেখো এটা যদি আমরা কাটাকাটি করি, তাহলে 8-এর 2 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 4 দুগুণে 8, আর 2 দিয়ে কাটাকাটি করলে পরে আমার 5 দুগুণে 10। তাহলে কত দাঁড়ালো? 4:5। এটাকে যদি করি দেখো 16 অনুপাত নেই দুজনের মধ্যে 20। এটাকে 4-এর ঘরে নামাতে পারি, দেখো 4 4 16, 4 5 20। তাহলে এটাও কত দাঁড়ালো? দেখো 4:5। তাহলে এই অনুপাতটা আর এই অনুপাতটা কি সমান? দেখো এদের দুজনের অনুপাতটা সমান, এদের দুজনের অনুপাতটাও সমান। তার জন্য আমি এর কি লিখবো, যে এটা সমানুপাতির ঘরে থাকবে। পরেরটা দেখো 25, 30, 12 আর 15। যদি এটা করি যে 25, 30, 12, 15, 25, 30, 12 আর হচ্ছে আমাদের 15। তাহলে একই রকমভাবে আমরা কি করব, প্রথমে এদের দুজনের অনুপাত নিব। তো সুতরাং 25:30। এটাকে যদি 5-এর ঘরে নামাতে কাটি 5-এর ঘরে নামাতে পড়ে, দেখো 5 5 25, 5-এর ঘরে নামাতে পড়লে 5 6 30। আর তো যাচ্ছে না, তাহলে 5 কত দাঁড়াচ্ছে? 6। এদের দুজনের সম্পর্কের অনুপাত নিই, যে 12 অনুপাত হচ্ছে আমার 15। এটাকে কত ঘরে নামাতে পড়বো? 3-এর ঘরে নামাতে পড়লে দেখো 3 4 12, 3-এর ঘরে নামাতে পড়লে 3 5 15। এটা কত দাঁড়াচ্ছে? দেখো 4:5। তাহলে এটা আর এটা কিন্তু সমান হলো না। এটা 5:6 হলো, এটা 4:5। তাহলে এটা কি সমানুপাতি নয়? যেহেতু সমানুপাতি নয়, তার জন্য এটাকে আমরা সমানুপাতি নয়ের ঘরে বসাবো। ক্লিয়ার হচ্ছে? সেমভাবে দেখো আমরা এটা করবো এবার। এই দুটো তো করে দেওয়া ছিল, তাহলে 5 7 25 আর 35। তাহলে 5 7 25 আর 35, 5 7 25 আর ছিল আমার 35। এটাকেও সেমভাবে আমরা প্রথমে চেক করবো এদের দুইজনের মধ্যে প্রথম দুটো। তাহলে 5 অনুপাত 7। দেখো এদের মধ্যে কিন্তু কাটাকাটি যাচ্ছে না, তাহলে এটাই থাকলো। আর পরেরটা দেখে নিই, যে এদের মধ্যে 25, এদের দুইজনের মধ্যে এবার করব 25 অনুপাত 35 সমান সমান 5-এর ঘরে নামতা পড়লে 5 5 25, 5-এর ঘরে নামতা পড়লে 5 7 35। মনে রাখবে একই ঘরে নামতা পড়ে দুজনকে কাটতে হয়। দেখো এটা কাটাকাটি করে কিন্তু আমি 5:7 পেলাম, এটা 5:7ই ছিল। তাহলে দেখো দুটোই সমান, দুটো সমান, তার মানে এটাকে আমাকে কোন ঘরে বসাতে হবে? এই ঘরে। তাহলে 5 7 25 35-এর ঘরে মানে সমানুপাতের ঘরে বসিয়ে দিলাম। পরেরটাতে দেখি যে 4 10 30 18। তাহলে 4 10 30 18। একইভাবে 4 10 30 18। একই রকমভাবে এদের দুজনের প্রথমে সম্পর্কে নেব আমরা অনুপাতে, যে 4 অনুপাত 10 সমান সমান। তাহলে দেখো এটাকে আমরা যদি 2-এর ঘরে নামাতে পড়ি, তাহলে 2 দুগুণে 4, 2-এর ঘরে নামাতে পড়লে পরে 5 দুগুণে 10। তাহলে 2 কত দাঁড়াচ্ছে? 5। আর যদি 30 আর 18-র মধ্যে অনুপাত নিই, যে 30:18। তাহলে এটাকে কত ঘরে নামাতে পড়বো? দেখো 6-এর ঘরে নামাতে পড়লে 6 দুগুণে 12, 3 6 18, 6 6 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30। আর তো কাটাকাটি যাচ্ছে না, এটা 5:3, এটা হচ্ছে 2:5। দুটো সমান হলো না। যেহেতু সমান হলো না, তাহলে এটাকে আমরা কোন ঘরে বসাবো? সমানুপাতি না সমানুপাতি নয়? তাহলে সমানুপাতি নয়, তাহলে এই ঘরে বসাবো, যে 4, 10, 30, 18। এরা সমানুপাতি নয়। এটা হয়ে গেল। এবার আমরা 5 10 16 আর 20 করব, যে 5 10 16 20।
5, 10, 16, 20। একই রকমভাবে আমরা প্রথমে এদের দুজনের সম্পর্কের অনুপাত নেব, যে 5:10। 5-এর ঘরে নামাতে বললে 5 × 5, 5 × 2 = 10, তাহলে কত দাঁড়াচ্ছে 1:2। এবার এদের দুজনের মধ্যে অনুপাত নেব, তাহলে 16:20 বা ইস্টু বলতে পারি। 4-এর ঘরে নামাতে বললে দেখো 4 × 4 = 16, 4-এর ঘরে নামাতে বললে 4 × 5 = 20। আর তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে 1:2 কিন্তু আসলো না, দুটোই সমান হলো না, তাহলে সমানুপাতি নয়। তাহলে এই ঘরে বসাবো 5, 10, 16, 20। এবার লাস্টটা দেখো 9, 15, 18, 30। তাহলে 9, 15, 18, 30 এটা যদি করি, তাহলে 9, 15, 18, 30। একই রকমভাবে আমরা কি করব, এদের দুজনের মধ্যে প্রথমে অনুপাতটা চেক করে নেব। তাহলে 9 অনুপাত হচ্ছে 15। 3-এর ঘরে নামাতে পড়লে দেখো 3 × 9, 3-এর ঘরে নামাতে পড়লে 3 × 5 = 15, তাহলে 3 কত 5। আবার এদের দুজনের মধ্যে একটু চেক করে নেব, যে 18 অনুপাত 30। 6-এর ঘরে নামাতে পড়লে 6 × 6, দেখো 6-এর ঘরে নামাতে যদি পড়ি তাহলে 6 × 6, 6 × 12, 3 × 6 = 18। 6-এর ঘরে নামাতে পড়লে 5 × 6 = 30, তাহলে 3 কত 5। এটা আর এটা কি সমান, যেহেতু সমান হলো তাহলে এটাকে আমরা কোথায় লিখব, এটা হচ্ছে সমানুপাতের ঘরে। 9, 15, 18, 30। ওকে। এরপর দেখো 2 দাগেরটা কি বলেছে, বলছে 8 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে। তাহলে 8 জন লোক আছে, সেই কাজটি করে 15 দিনে। হিসাব করে দেখি যে 10 জন লোক, দেখো জন 2 জায়গায় আছে, ওই কাজটি কত দিনে করতে পারে। তাহলে আমাকে দিনে বের করতে হবে। তাহলে এক পাশে আমরা জন লিখব, এক পাশে দিন লিখব। তাহলে প্রথমে আমরা নাম্বারিং করব 2 নাম্বার। তাই লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে একদিকে লিখব আমরা লোক সংখ্যা, যার একক হচ্ছে জন, লোক সংখ্যা যার একক হচ্ছে জন। আর এক পাশে লিখব আমরা সময়, যার একক হচ্ছে এখানে দিন। এটাকে আমরা একটু আন্ডারলাইন করতে পারি। 8 জন লোক 15 দিনে করতে পারে, তাহলে জনের জায়গায় আমরা 8 লিখব, আর দিনের জায়গায় আমরা লিখব 15। তারপরে বলেছে যে 10 জন লোক কত দিনে করতে পারে, তাহলে জনের জায়গায় আমরা 10 বসাবো, আর সেটা কত দিনে করতে পারে সেটা আমি এক্স নিয়ে নিলাম, যে এক্স দিনে করতে পারে, বা কোশ্চেন সাইনও দিতে পারো, নতুবা স্টার চিহ্ন দিতে পারো। ওকে, এক্স দেওয়ার পরে আমি কোশ্চেন লাগিয়ে দিলাম যে এটা বের করবো আমরা। তাহলে দেখো আমরা কি জানি যে জনের সাথে সময়ের কি সম্পর্ক, সেটা হচ্ছে সরল সম্পর্ক। কিভাবে দেখো, 8 জন লোক মিলে একটা কাজ করছে, সেখানে লাগছে 15 দিন। 8 জনের জায়গায় 2 জন লোক বেশি কাজ করছে, তাহলে কি সময় 15 দিন লাগবে না, সময়টা কি হয়ে যাবে, কমে যাবে। ভাবো তোমরা 8 জন মিলে ক্লাসরুম পরিষ্কার করছো, 15 দিন লাগলো, বা ক্লাসরুম রং করছো, ধরে নাও 15 দিন, পেন্ট করছো 15 দিন লাগলো। এবার তোমাদের সাথে আরও 2 জন আসলো, মানে 10 জন হলে 10 জনে যদি কাজটা করো, লোক সংখ্যা বেড়ে গেল, তাহলে দিনটা কি হবে, কমে যাবে, 15 দিন আর লাগছে না। এভাবে ভাববে তোমরা, তোমাদের রিয়েলিস্টিক বা রিয়েল লাইফের কিছু তোমরা বাস্তব উদাহরণ নিয়ে ভাববে, তাহলে এই ধরনের অঙ্ক সলভ করতে পারবে। তাই লিখবো যে লোক সংখ্যা বাড়লে, কেন বেড়েছে দেখো, 8 থেকে 10 জন হয়েছে, তাহলে সময় কি হবে, কম লাগবে, যে সময়
এখানে বানানটা ভুল করে দিয়েছি, যে সময় কম লাগবে। ওকে, তাহলে এটা লিখতে পারি যে লোক সংখ্যার সঙ্গে সময়ের কি সম্পর্ক? না, এটা আমি সরল বললাম, এটা সরি, এটা ব্যস্ত হবে। কেন? যদি লোক বাড়ছে তাহলে সময় কিন্তু কম লাগছে, তাহলে একদিকে বাড়লে একদিকে কমলে, দেখো এদিকে বেড়েছে বাড়লে আর একদিকে কি সময়টা কমেছে, তাহলে সেই ক্ষেত্রে ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা লিখব লোক সংখ্যার সঙ্গে সময় ব্যস্ত অনুপাতে আছে। ওকে, তাহলে ব্যস্ত অনুপাত কি একদিকে যদি বাড়ে আর একদিকে যদি কমে, সেটা হচ্ছে ব্যস্ত অনুপাত। তাহলে আমরা কি লিখবো, যে প্রথম পদ, একটা আমরা ফর্মুলা জানি যে প্রথম পদ গুণন চতুর্থ পদ সমান সমান, ওকে, একই রকম ভাবে তাহলে প্রথম পদ গুণন চতুর্থ পদ, তাহলে এখানে লিখবো যে দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ। প্রথমকে আমরা একটু ছোট করে বা শর্ট ফর্মে 1 ম দিয়ে প্রথম পদ বলতে পারি। চতুর্থকে পুরোটা না লিখে আমি 4 দিয়ে থয়ের চতুর্থ পদ, দ্বিতীয় পদকে 2 দিয়ে অন্তস্থ আর তৃতীয়কে 3 দিয়ে অন্তস্থ, এভাবে লিখতে পারো। তাহলে দেখো প্রথম পদ, আচ্ছা তার আগে আমি একটা লাইনই করিনি, এখানে একটা লাইন হবে। ওকে, যে ব্যস্তানুপাতের ক্ষেত্রে এটা কিভাবে সাজাবো, দেখো যে আমরা এই 10-এর সাথে 8কে নেব আর এই 15-র সাথে x-কে নেব। যেহেতু ব্যস্ত তাহলে আমরা এটার সাথে এটা লিখব। যেহেতু ব্যস্ত অনুপাত, তাহলে চলো আমি এই সাইডে সাজিয়ে নিচ্ছি। ওকে, যে 10 অনুপাত 8 আবার ডবল অনুপাত 15 অনুপাত হচ্ছে আমার x। কীভাবে সাজালাম দেখো, যদি ব্যস্ত যদি থাকে, মনে রাখবে যদি ব্যস্ত থাকে তখন কিন্তু আমি প্রথমে 10কে নেব, তারপরে ইস্টু দেব 10:8, আবার ডবল অনুপাত নিতে হয়। এবার এটাকে আমি কিছু করব না, এটা প্রথমে এটা লিখব 15, তারপরে নেব x, মনে থাকবে। তাহলে দেখো এবার যদি ফর্মুলা লাগে যে প্রথম পদ এখানে কি 10, তাহলে এখানে 10 বসাবো। চতুর্থ নম্বরে কি আছে দেখো, 4 নম্বরে আমার x আছে সমান সমান, দ্বিতীয় নম্বরে আমার 8 আছে আর তৃতীয় নম্বরে আমার 15 আছে। যেহেতু x এর ভ্যালু বের করব, তাহলে আমরা সমান সমান থাকলে একটা যে কোনো বা সাইন নেব, দাগ নেব, 8 দেব, 15কে রাখবো, আর যেহেতু গুণ অবস্থায় আছে, মনে রাখবো গুণ অবস্থা থাকলে এই 10 নিচে চলে আসবে। 5-এর ঘরে নামতা পড়লে 5 × 5 5 10 3 5 15, 5-এর ঘরে নামতা পড়ে 5 দুগুণে 10, 2 ঘর নামতা পড়ে 8কে কাটলে 4 দুগুণে 8, তাহলে সমান সমান 4 গুণন 3। তাহলে x এর ভ্যালু কত পাবো, 3 4 12 দিন, তাই না? যেহেতু আমরা দিন বের করছি, দেখো দিন বের করছি, তাহলে এটা কত হলো, 12 দিন। তাহলে উত্তরটা লিখব যে ওই কাজটি সম্পন্ন করতে 12 দিন সময় লাগবে। তাহলে সুতরাং যে ওই কাজটি সম্পূর্ণ করতে আমার 12 দিন সময় লাগবে। ওকে, সম্পূর্ণ করতে 12 দিন সময় লাগবে। ওকে, এটা হচ্ছে আমাদের উত্তর। দেখে নাও অঙ্কটা কি বলেছে, যে গণিতের ভাষায় প্রথমে সমস্যাটি হলো, এটা লিখবো আমরা একই রকমভাবে, একদিকে লোক নেব আর একদিকে সময় নেব। ওকে, দেখো তারপরে আমরা কি লিখব, যে লোক সংখ্যা যদি বাড়ছে সেই ক্ষেত্রে কিন্তু সময় আমার কম লাগবে। এটা প্রত্যেক ক্ষেত্রে কিন্তু লোকের সাথে সময়ের এটা ব্যস্ত অনুপাতই থাকে। আর ব্যস্ত অনুপাত থাকলে এখানে মনে রাখবে যে প্রথমে 10 নেব, তারপরে কিন্তু 8 নেব।
আর এই দিকটা আমি আগের মতোই নিব, 15কে নিব, তারপরে এক্স নিকে নিব। তারপরে এটা আমার একটা ফর্মুলা, এটা মনে রাখবো সূত্র মতকে, যে প্রথমের সাথে চতুর্থ আর দ্বিতীয়র সাথে তৃতীয়। তারপরে এখান থেকে আমি এক্স বের করব। তিন নাম্বার দাগেরটা দেখো কি বলেছে, যে কিছু পরিমাণ খাদ্য 12 জন লোকের 20 দিন চলে। 12 জন লোক, তারা 20 দিন চলে, তাদের হিসাব করে লিখি ওই খাদ্য, মানে খাদ্যটা একই পরিমাণ আছে, সেটা 40 জন লোক যদি খেতে শুরু করে সেটা কতদিন চলবে। ওকে, এটাও খুবই সহজ অঙ্ক। তাহলে প্রথমে আমরা লিখব যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, যে গণিতের ভাষায় সমস্যাটি হলো ওকে। তাহলে প্রথমে এখানে কি জন মানে লোক সংখ্যা, আর একদিকে সময় অর্থাৎ দিন। তাহলে একই রকমভাবে প্রথমে লিখব লোক সংখ্যা, যেটার একক নেব জন, আর একদিকে লিখব আমরা দিন সংখ্যা না, সময় যার একক হচ্ছে আমার দিন। ওকে, তাহলে লোক সংখ্যা প্রথমে কতজন মিলে ছিল? 12 জন ছিল, কিন্তু তারা 20 দিন ছিল। তাহলে 12 জন, সেই খাবারটা 20 দিন চলছিল। তাহলে আমরা জনের জায়গায় 12 জন লিখব, আর দিনের জায়গায় আমরা লিখব 20। তারপরে কি হলো, ওই একই নির্দিষ্ট, দেখো ওই খাদ্য, এখানে ওই খাদ্য 40 জন লোক কত দিন চলবে। তাহলে পরে জনের জায়গায় আমরা কত বসাবো? 40, সেটা কতদিন চলবে, মানে কোশ্চেন সাইন। এই কোশ্চেন সাইনে আমি একটা এক্স নিয়ে নেব। ওকে, যেহেতু এক্স বের করবো আমি এক্সটা রাখলাম, তাহলে আমার সুবিধা হবে। তাহলে দেখো, তাহলে এটা ব্যস্ত না, আমি কি বলেছি, লোক সংখ্যার সাথে সময়ের সবসময় কি ব্যস্ত সম্পর্ক থাকবে, মনে রাখবে। দেখো 12 জন মিলে, তোমরা ধরে নাও 12 জন মিলে পিকনিক করতে গেছো। এইভাবে তোমরা বাস্তব একটা উদাহরণ নিয়ে ভাববে, যে 12 জন মিলে তোমরা পিকনিকে গেলে তোমাদের সেই খাওয়ার 20 দিন চললো। পিকনিকে তো আর 20 দিন চলে না। ধরে নাও তোমরা একটা ট্যুরে গেলে, ওকে, তোমাদের স্কুল থেকে একটা ট্যুরে গেলে, ঘুরতে গেলে, তোমরা 20 দিনের জন্য গেলে। কতজন মিলে? 12 জন মিলে তোমরা কিছু পরিমাণ খাবার নিলে, ধরে নাও কিছু পরিমাণ একটা খাবার নিলে, সেই খাবারটা তোমরা 20 দিন চলবে এই হিসেব করে গেলে। কিন্তু তো যেতে যেতে ধরে নাও আরও 20 জন, আরও কত 40 জন হলো, মানে কতজন অ্যাড হলো? 12। 40 থেকে যদি 12 বিয়োগ করি তাহলে হচ্ছে আমাদের 40 থেকে 10 বিয়োগ করলে 30, 30 থেকে আবার 2 বিয়োগ করলে 28 জন। দেখো 28 জন হয়তো রাস্তায় বা কোথা থেকে তোমাদের রিলেটিভ বা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের মধ্যে আবার যুক্ত হলো। যুক্ত হয়ে লোক সংখ্যা এবার কতজন হয়ে গেল? 40 জন। 40 জনে কি ওই যে নির্দিষ্ট খাবারটা নিয়ে আসছো সেটা কি চলবে? মানে 20 দিন যাবে? যাবে না নিশ্চয়ই, কেন লোক বেড়ে গেছে। লোক বেড়ে গেলে খাবারটা কি হয়ে যাবে? তাড়াতাড়ি শেষ হবে। তার মানে লোক সংখ্যার সাথে সময়ের কি ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা লিখব যে নির্দিষ্ট পরিমাণ খাদ্যের লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে। কেন? খাবারটা আমার নির্দিষ্ট, তার জন্য আমি লিখে নেব যে নির্দিষ্ট পরিমাণ খাদ্যে লোক সংখ্যা বাড়লে সেই ক্ষেত্রে দিন কি হবে বা সময় কি কমবে। দিন সংখ্যা বা তোমরা সময়ও লিখতে পারো, দিন সংখ্যা কমবে। ওকে, এই লেখাটা পুরো তোমাদের উপরে, তোমরা যেমনভাবে লিখবে। দেখো একদিকে কমলো আর একদিকে কি বাড়লো। তাহলে বাড়লো আর একদিকে কমলো, তাহলে সেটা কি সম্পর্ক? সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখবো লোক সংখ্যার সঙ্গে সময়, বা দিন সংখ্যা লিখতে পারো সময় ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত অনুপাত লিখে, যেহেতু অনুপাতের অঙ্ক করছো, অনুপাতে আছে, বা তোমরা সম্পর্ক লিখলেও অসুবিধে নেই। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি করব, যেহেতু ব্যস্ত সম্পর্ক, তার জন্য আমরা প্রথমে 40 নেব, নিচেরটা নেব, তারপরে অনুপাত নেব বা ইস্টু বলতে পারো, এরপরে আমরা 12কে লিখব।
এদের দুজনের হয়ে গেল, তারপরে আমরা ডবল অনুপাত নেব, এটা আমরা জানি নিয়মে। এবার এই দিকটা চেঞ্জ করবো, মানে এই দিকটা প্রথমে যেটা আছে সেটা নেব 20, তারপরে একটা অনুপাত দিয়ে আমরা, যেহেতু কোশ্চেনের জায়গায় আমি এক্স দিয়েছি। ওকে, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 4টা পেয়ে গেলাম। তাহলে আমরা ফর্মুলা কি লিখব, যে প্রথম পদ গুণন চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণন হচ্ছে আমার তৃতীয় পদ। এটা কিন্তু আমরা মনে রাখবো। ওকে, খুবই ইম্পর্টেন্ট লাইন। প্রথম এখানে 40, 4 নম্বরে আছে এক্স, 2 নম্বরে আছে 12, 3 নম্বরে আছে আমার 20। তাহলে এক্স ইকুয়াল টু কত পাবো, এই 40টা কোথায় আসবে, নিচে, 12 গুণন 20 নিচে, যেহেতু সমান সমান আছে তাহলে মনে করে বানিতে হবে। এক্স ইকুয়াল টু কত পাবো, দেখো 0 0 কেটে দিই, 2 এর ঘরে নামাতে বললে 2 দুগুণে 4, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12। তাহলে এক্স ইকুয়াল টু কত, 6 দিন, যেহেতু আমি দিন বের করছি। তাহলে 6 দিন তাদের চলবে। 20 দিনের জায়গায় দেখো 20 দিন চলতো যদি 12 জন লোক খেত, কিন্তু 40 জন লোক খাচ্ছে তার জন্য আর 20 দিন চললো না, সেটা কতদিন চললো, 6 দিন। তাহলে কমে গেল, দেখো লোক সংখ্যা বাড়লো, দিন সংখ্যা কমে গেল। তাহলে আমরা লিখব ওই পরিমাণ বা ওই নির্দিষ্ট পরিমাণ খাবার তাদের 6 দিন চলবে। তাহলে আমরা এইভাবে লিখব যে ওই, এই লেখাটা তোমাদের উপরে, তোমরা যেমনভাবে লিখতে পারো, ওই পরিমাণ খাদ্য, ওই পরিমাণ খাদ্য 40 জন লোক, 40 জন লোক কতদিন খাবে, সেটা হচ্ছে 6 দিন। 40 জন লোকের 6 দিন চলবে, 6 দিন চলবে। পাটিগণিতের ক্ষেত্রে যেহেতু একটু পাটিগণিত করছো, তাহলে এক লাইন কিন্তু উত্তর লিখতে হবে। বীজগণিতে সাধারণত প্রয়োজন হয় না, কিন্তু পাটিগণিতে একটুখানি আমাদের লিখতে হয়। বুঝতে পারছো নিশ্চয়ই, খুবই সহজ। যদি তোমরা ব্যস্ত আর সরল অনুপাতটা ধরতে পারো, আর একটু যদি তোমরা এই যে এক্স এর ভ্যালু বীজগণিতিক নলেজ থাকে, তাহলে তোমরা প্রত্যেকটা অঙ্ক, একটা অঙ্ক দেখার পর নিজেরাই পারবে। এবার দেখো 4 দাগেটা কি বলেছে, যে অরুণ বাবু তার কৃষি জমিতে 16টি লাঙ্গল দিয়ে 10 দিনের সব জমি চাষ করেছেন। টোটাল লাগছে 16টি লাঙ্গল, আর দিন লাগছে আমার 10 দিন। ওই সব জমি বলছে 8 দিনে চাষ করতে চাইলে, 10 দিনের জায়গায় এবার 8 দিনে সে করতে চাচ্ছে। তো বলেছে কতগুলি লাঙ্গল দরকার পড়বে, লাঙ্গলটা আমাদের বের করতে হবে। যেহেতু এখানে আমাদের কি দেওয়া আছে, দেখো 8 দিন এটা পাচ্ছি, আর 10 দিন, দুটো দিন দেওয়া আছে, লাঙ্গল কিন্তু এক জায়গায় দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে লিখব দিন, তারপরে লিখব লাঙ্গল। তাহলে আমরা প্রথমে লিখব যেভাবে শিখেছিলাম, যে গণিতের ভাষার সমস্যাটি হলো, তাহলে একদিকে লিখব আমরা সময়, যেহেতু তার একক হচ্ছে দিন, সময়ের একক এখানে দিন। আর একদিকে হচ্ছে লাঙ্গল, যার একক হচ্ছে টি। তাহলে সময় প্রথমে কত, সময় হচ্ছে 10 দিন, লাঙ্গল হচ্ছে 16। তাহলে সময়ের জায়গায় আমরা 10 লিখব, আর লাঙ্গলের জায়গায় লিখব 16। এটাকে আমরা ছোট করে আন্ডারলাইন করতে পারি। তারপরে কি হলো, দিন চলে আসলো 8 দিন, কিন্তু এবার লাঙ্গল সংখ্যা চেয়েছে। দিন দেখো কমে গেল, বলছে লাঙ্গল কতগুলো প্রয়োজন হবে। এই এখানে আমি চলো এক্স ধরে নিই। তাই লিখব যে দেখো সময় কমলো, কিন্তু 10 দিন ছিল, কিন্তু আমাকে সময় দেওয়া হলো 8 দিন। আর কিন্তু সব জমির কথা বলেছে, দেখো সব জমি, জমির পরিমাণটা দেওয়া নেই, এখানেও সব জমি, এখানেও সব জমি, সেই একই পরিমাণ জমি আমাকে চাষ করতে হবে
8 দিনে, তাহলে লাঙ্গল বাড়বে না কমবে? দেখো, সময় যদি আমার কমে গেল, আমাকে 10 দিন দেওয়া হলো, আমি লাঙ্গল চাষ করছি, 16টি লাঙ্গল নিয়ে গেছি, সেই জায়গায় আমাকে বললো তুমি 8 দিনে তো আমাকে করতে হবে, তাহলে কি করতে হবে? আমাকে লাঙ্গলের সংখ্যা বাড়াতে হবে, যেহেতু আমার কাছে সময়টা 2 দিন কমে গেল। তাহলে দেখো, সময় কমে গেল, তাহলে লাঙ্গলের পরিমাণ কি বাড়লো, তাহলে একদিকে কমলো একদিকে বাড়লো, তার মানে সেটা ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা একটু লিখে দেব যে সময় কমলে লাঙলের পরিমাণ কিভাবে বাড়বে? দেখো, একদিকে যদি কমছে তাহলে একদিকে কি হচ্ছে? বাড়ছে। তাহলে আমরা লিখবো যে সময়ের সাথে লাঙ্গলের কি অনুপাত? ব্যস্ত অনুপাত। তাহলে এইভাবে লিখবো যে সময়ের সঙ্গে বা সাথে লাঙ্গলের ব্যস্ত অনুপাত আছে। ওকে, সময়ের সঙ্গে লাঙ্গলের ব্যস্ত অনুপাতই আছে। যেহেতু ব্যস্ত আছে, তাহলে আমরা প্রথমে 8 লিখব, তারপরেই 10 লিখব। 8 10 ডবল অনুপাত 16, তারপরে কি লিখব? এক্স। 16 তারপরে হচ্ছে এক্স। তাহলে আমরা কি লিখব? যে প্রথম পদ গুণন চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ। প্রথম পদ কি আছে? 1 নম্বরে 8, 4 নম্বরে আছে এক্স, 2 নম্বরে আছে 10, 3 নম্বরে আছে আমার 16। বানেব এক্স যেহেতু বের করব, উপরে থাকছে 10 গুণন 16, 8টা কোথায় আসবে? নিচে। 8-এর ঘরে নামাতে বললে 8 × 8, 8 দুগুণে 16। তাহলে এক্স সমান সমান 10 গুণন 2। তাহলে কত দিন লাগছে? আবার 10 দুগুণে 20টি দিন, না, যেহেতু লাঙলের সংখ্যা বের করছি, তাহলে 20টি লাঙল লাগছে। ঠিক, তাহলে কি দেখলাম? যখন আমার সময়টা কমে গেল, তাহলে 16টি লাঙলের জায়গায় আমাকে কটি লাঙল নিয়ে আসতে হবে? 20টি। তাহলে একদিকে কমলো একদিকে বাড়লো। তাহলে অ্যান্সার লিখবো যে ওই পরিমাণ জমি ওই পরিমাণ জমি 8 দিনে, 10 দিনের জায়গায় 8 দিনে চাষ করতে 20টি লাঙল লাগবে। 20টি লাঙল লাগবে। ওকে, মনে রাখবে এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের অঙ্ক যদি ধরতে না পারো যে ব্যস্ত না সরল, তাহলে কিন্তু অঙ্কটা কোথাও না কোথাও গিয়ে ভুল করে আসবে। চলো নেক্সট। এরপরে দেখো পেজ নম্বর 44-এ কি বলেছে? 5 দাগেরটা বলছে একটি বন্যাত্রাণ, অর্থাৎ বর্ষায় বন্যাতে যে বর্ষাকালে যে বৃষ্টির সময় যে লোকদের অসুবিধা হয়, সেটা একটা শিবির করা হয়। ওকে, যাদের ঘর বাড়ি ভেসে গেছে। বলছে একটি বন্যা ত্রাণ শিবিরে, বন্যা ত্রাণ বলতে কি বোঝায়? যখন বৃষ্টির দিনে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, তো যারা নদীর ধারে বাস করে তাদের কি হয়? বন্যায় ভেসে যায় বাড়ি। তাহলে তাদের ফলে কি হয়? তাদের বাড়ি যেহেতু ভেসে গেছে, তাহলে কোথায় থাকবে? তাদের জন্য একটা শিবির বানানো হয়। তো সেখানে যারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি তারা
ওই শিবিরের মধ্যেই থাকবে। ওকে, তো বলছে একটি বন্যাত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুদ আছে। 4000 জন আছে এরকম যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের একটা খাবার সরকার দিয়েছে যে 190 দিনের খাবার মজুদ আছে। এবার কি হলো, 30 দিন পর, দেখো 190 দিনের মধ্যে কিন্তু 30 দিন পরের বলেছে, খুবই ইম্পর্টেন্ট লাইন। 30 দিন পর এই কথাটা দেখো, 30 দিন পর কি হলো, 800 জন অন্যত্র চলে গেলেন। মানে এই যে বন্যা যে শিবিরটা ছিল সেখানে তারা 30 দিন পরে কি করলো, চলে গেল। কতজন চলে গেল, 800 জন চলে গেল। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটা অঙ্ক কিন্তু আসে। ওকে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে আমরা প্রথমে লিখব যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে একদিকে আমরা লিখব লোক সংখ্যা আর একদিকে লিখব আমরা দিন সংখ্যা। যার একক হচ্ছে জন, এত জন লোক বলে থাকি তার জন্য তার একক হচ্ছে জন। আর দিন এখানে সময় ধরে নাও, সময় সেটা একক কি আছে, দিনে আছে, যে এত দিন চলবে। এবার দেখো টোটাল প্রথমে কতজন লোক ছিল শিবিরটাতে, 4000 লোক। তাই লোক সংখ্যার জায়গায় আমরা 4000 বসাবো। তাদের কত দিনের খাবার ছিল, 190 দিনের খাবার ছিল মজুদ, কিন্তু 30 দিন পর কি হলো, 800 জন চলে গেল। তাহলে লোক সংখ্যা ছিল সময়ে, মানে প্রথমে সময় ছিল 190 দিন, মানে দিন ছিল 190 দিন, তার মধ্যে 30 দিন পরের ঘটনা বলেছে। তাহলে 30 দিন আমরা সেখান থেকে কি করব, 30 দিনের আমি বিয়োগ করে নেব। 30 দিন পরে তাহলে কত দিন থাকলো, 190 থেকে 30 বিয়োগ করলে 160 দিনে হিসেব বের করব। এই 160 দিনে সেখানে কি হলো, আবার 800 জন চলে গেল 4000 ব্যক্তির মধ্যে, 4000 লোকের মধ্যে। তাহলে 4000 তো ছিল, সেখান থেকে 800 জন চলে গেল। তাহলে কি করতে হবে, চলে গেলে পরে সেটাকে বিয়োগ করে নিতে হবে। তাহলে কতজন থাকলো, 3200। এতজন লোকের কতদিন খাবারটা চলবে সেটা আমাদের বের করতে হবে, সেটাকে আমরা এক্স ধরলাম। বোঝা গেল নিশ্চয়ই। আরেকবার বলেছি, দেখো টোটাল ছিল 4000 জন লোক, সেখানে 190 দিনের খাবার মজুদ ছিল, মানে আছে। 30 দিন পরের ঘটনা, যেহেতু 30 দিন এখান থেকে 1-2 দিন 90 দিন, 190 দিনের আমি প্রথম থেকে শুরু খাওয়াটা ঠিকই ছিল, মানে 4000 লোকই খেলো, কিন্তু 30 দিন যখন হয়ে গেল, 30 দিন পরের আমরা সময়টা বের করব। 30 দিন পরে, যেহেতু 30 দিন পরের সময় বের করছি, আগের না পরের, পরের কথা মানে কি, এখানে বিয়োগ করতে বলেছে। তাহলে 190 থেকে 30 দিন আমি সেটা বিয়োগ করে নেব, বিয়োগ করে আমার 160 দিনের হিসেবটা আমরা বের করব। সেখানে কি হলো, আবার 800 জন সেই অন্যত্র ছেলে চলে গেলেন। যখন চলে গেলেন তার মানে বিয়োগ করব কোথার থেকে, টোটাল যে লোক সংখ্যা ছিল সেখান থেকে বিয়োগ করবো। তাহলে 3200 জনের কতদিন চলবে। তাই লোক সংখ্যার সাথে সময়ের আমরা সবসময় জানি সেটা কি, ব্যস্ত সম্পর্ক। দেখো 4000 লোক খাচ্ছে, 160 দিন সময় লাগছে 4000 লোকের, সেই জায়গায় যদি 3200 লোক হয়, লোক সংখ্যা কমে গেল, তাহলে খাবারটা কি হবে, বেশি দিন চলবে। কেন, লোক কমে গেল, 800 জন চলে গেল তার মধ্যে। তাহলে আমরা লিখবো যে লোক সংখ্যা কমলে, যেহেতু কমেছে দেখো 4000 থেকে 3200 হয়েছে, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। 4000 থেকে 3200 হয়েছে মানে কি, কমে গেল। তাহলে লোক সংখ্যা কমলে তাহলে দিনটা কি হবে, বেড়ে যাবে, দিন সংখ্যা বাড়বে। ওকে, এইটুক মনে রাখলেই হলো যে লোক সংখ্যার সাথে যে কোনো সময়ে যে কোনো অঙ্কের ক্ষেত্রে সেটা ব্যস্ত সম্পর্কই হয়। তাহলে আমরা লিখব লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত অনুপাতে আছে, ব্যস্ত অনুপাতে আছে। ওকে, তাহলে যেহেতু ব্যস্ত অনুপাত, তাহলে আমরা কি লিখব, প্রথমে 3200 লিখব,
অনুপাত নেব, তারপরে আমরা 4000 নেব। এটা ব্যস্তর ক্ষেত্রে নিয়ম। তারপরে আমরা যেমনভাবে ছিল প্রথমে 160, তারপরে কোশ্চেন চিহ্ন। যে 160 কোশ্চেন চিহ্ন দিব না, আমি এক্সটা বসালে আমার বেশি সুবিধে মনে হয়। তাহলে আমরা কি লিখব? আমরা জানি যে প্রথম পদ গুণন চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ, এটা পদ, আর সমান সমান তৃতীয় পদ। ওকে, তাহলে দেখো প্রথম পদের জায়গায় আমরা কি লিখব? তাহলে এখানে প্রথম পদ আমরা কি দেখতে পাচ্ছি যে 3200। 4 নম্বর পদটা কি এখানে x সমান সমান, দ্বিতীয় নম্বরে আছে 4000, তৃতীয় নম্বরে আছে আমার 160। তাহলে x ইকুয়াল টু থাকছে আমার 3200, যেহেতু গুণ অবস্থায় আছে সেটা নিচে চলে আসবে। কার নিচে? সেটা হচ্ছে 4000 আর 160-এর নিচে। 1 2, এখান থেকে 1 2, দুটো শূন্য কাটলাম। তাহলে সমান সমান কী পড়ে থাকলো? যে 40 গুণন 160 32। ওকে, যাতে তোমরা বুঝতে পারো তার জন্য আমি এখানে কাটলাম না, তোমরা কাটতে পারো। দেখো 16-র ঘর নামতা পড়লে 16কে 16, যেহেতু শূন্য আছে তাহলে শূন্যটা থাকবে। 16 দুগুণে কত? 32। 2 দিয়ে 4কে কাটলে 2 দুগুণে 4, এই শূন্যটা এখানে চলে আসলো। তাহলে নিচে কিছু থাকলো না। তাহলে এক্স ইকুয়াল টু কত পেলাম? 20 গুণন 10। তাহলে এক্স সমান সমান 10 2, দেখো 20কে 20 করতে পারি, আর যেহেতু একটা শূন্য আছে আমি লাগিয়ে দেবো। কী করলাম দেখো, 2কে 2 করো, আর দুটো শূন্য আছে, দুটো শূন্য লাগিয়ে দেবো। যেহেতু এটা দিন বের করছি, তাহলে আমার টোটাল কত দিন লাগছে? 200 দিন লাগবে, মানে চলবে তাদের খাবারটা। তাহলে আমরা কি লিখব? যে অবশিষ্ট খাদ্যে তাদের, সুতরাং অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে? সেটা হচ্ছে 200 দিন চলবে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা কিন্তু তোমাদের ভালো মতো দেখে যেতে হবে। তাহলে মনে রাখবে যে লোক সংখ্যার সাথে সময় সবসময় কি সম্পর্কে থাকে? ব্যস্ত সম্পর্ক থাকে। এইটুকু যদি মনে রাখতে পারো তাহলে তোমরা যে কোনো জায়গায় জনের সাথে দিন, দিন তো সময়, তাহলে সেক্ষেত্রে তোমরা ব্যস্ত সম্পর্কই করবে। চলো নেক্সট। এরপরে দেখো 3 দাগেরটা কি, 6 দাগেরটা কি বলেছে? 6 নম্বরটা বলছে 6টি ছাতা, ভালো মতো বুঝবে এই অঙ্কটা, একটু ক্রিটিক্যাল আছে। যে 3টি ছাতা বা একটি চেয়ারের দাম, দেখো বা আছে এখানে, একটি চেয়ারের দাম মানে 3টি ছাতা সমান সমান একটি চেয়ারের দাম কিন্তু একই 600 টাকা। যেমন মানুষের, আমাদের অনেকজনের নাম, একটা ব্যক্তির নাম, মানে একটাই ব্যক্তি তার দুটো নাম থাকে, তার মানে সেই কি ব্যক্তিটা চেঞ্জ হয় না? কারণ একটাই ব্যক্তি, সে নাম দুটো থাকতে পারে, রাম শ্যাম একজনেরই নাম থাকতে পারে। কিন্তু এখানে যেহেতু বা, তাহলে দুটোই কিন্তু সমান সমান। 3টি ছাতার দাম 600 টাকা হলে একটি ছাতারও দাম কিন্তু, একটি চেয়ারের দাম কিন্তু সেক্ষেত্রে 600 টাকাই হচ্ছে। দুটি ছাতা ও দুটি চেয়ারের দাম কত হিসাব করে দেখি। অঙ্কটা দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু যখন করতে যাবে তখন কিন্তু প্রবলেম হবে। তাহলে আমরা প্রথমে কি লিখব? যে গণিতের ভাষায় সমস্যাটি হলো সেটা লেখার আগে আগে এই জায়গাগুলো আমরা ক্লিয়ার করি। তাহলে একটি চেয়ার, তাই লিখব যে একটি চেয়ার সমান সমান, দেখো যেহেতু বা দিয়ে দেওয়া আছে চেয়ার আর ছাতার সংখ্যা, তাহলে একটি চেয়ার সমান সমান 3টি ছাতা, এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট। যে একটি চেয়ার সমান সমান কী হবে আমার? 3টি ছাতা। কেন? যেহেতু বা দেওয়া আছে, মানে দুটোই সমান।
এবার কি বলেছে দেখো, দুটি ছাতা আর দুটি চেয়ারের দাম কত। তাহলে একটি চেয়ার সমান সমান যদি তিনটি ছাতা হয়, তাহলে একটির জায়গায় আমি দুটি চেয়ার করে দিই, দুটি চেয়ার। তাহলে একের জায়গায় 2 দিই, দুটি চেয়ার সমান সমান এই 1কে যেমন 2 দিয়ে গুণ করেছি, কিন্তু এই 3কেও আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, এতটি হবে ছাতা। কি করলাম দেখো, যেহেতু একের জায়গায় 2 লিখেছি, মানে আমরা এই দেখো এই 1কে 2 দিয়ে গুণ করলাম, এই 1কে উভয় পাশে দেখো এই পাশেও 2 দিয়ে গুণ করবো, এই পাশেও 2 দিয়ে গুণ করবো। তাহলে 1কে যেমন 2 দিয়ে গুণ করলাম, তাহলে 3কেও 2 দিয়ে গুণ করতে হবে। কেন? কেন কি এখানে বলে দিয়েছে দুটি চেয়ারের দাম কত। তাহলে দুটি চেয়ার, তাহলে 2 দিয়ে গুণ করব, যদি 3টে চেয়ার থাকতো তাহলে 3 দিয়ে গুণ করতাম, যদি 4টে চেয়ার থাকতো তাহলে 4 দিয়ে 2 পাশে গুণ করতাম। তাহলে এখানে কত হচ্ছে, 3 দুগুণে 6টি ছাতা। ওকে, 6টি ছাতা। এবার আমরা লিখব যে দুটি চেয়ার, দুটি ছাতা আর দুটি চেয়ারের মোট দাম কত হচ্ছে। তাহলে আমরা এভাবে লিখব যে সুতরাং দুটি ছাতা ও দুটি চেয়ার, দুটি ছাতা আর দুটি চেয়ার সমান সমান কটি ছাতা হচ্ছে দেখো, দুটি ছাতা। দুটি ছাতা কোথায় আছে আমাদের, এই যে দেখো এখানে স্পষ্ট বলে দিয়েছে দুটি ছাতা, তাহলে এখানে চেঞ্জ করব না, তাহলে প্রথমে আমরা 2 বসাবো, যোগ। এবার দুটি চেয়ার, দেখো এখানে কি 1 গুণন 2 মানে 2 অক্ষে 2 দুটি চেয়ার বোঝাচ্ছে। দেখো 2 অক্ষে এটা যদি গুণ করে দিচ্ছি, তাহলে 2 অক্ষে 2 দাঁড়াচ্ছে, দুটি চেয়ার। তাহলে দুটি চেয়ারের জায়গায় আমি কটি ছাতা লিখব, 6টি ছাতা। তাহলে 2 যোগ কত, 6। তাহলে যোগ করলে কত হবে, 6টি ছাতা। যোগ করলে 6 আর 2 যোগ করলে কত, 8টি ছাতা। ওকে, দেখো দুটি চেয়ারের জায়গায় কিন্তু আমি এই যে দুটি চেয়ারের জায়গায় আমি কত বসাবো, 6টি ছাতা। এবার যোগ করলে আমার দাঁড়াচ্ছে 8টি ছাতা। এবার আমরা লিখব যে গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে একদিকে লিখব ছাতার সংখ্যা, যার একক হচ্ছে টি, আর একদিকে লিখব আমরা দাম, যার একক হচ্ছে টাকা। তাহলে প্রথম দিকে দেখো, প্রথমে কটি ছাতা ছিল, 3টি ছাতা। 3টি ছাতার দাম কত, 600 টাকা। তাহলে ছাতার জায়গায় আমরা 3 বসাবো, আর দামের জায়গায় আমরা 600 লিখব। যে 3টি ছাতার দাম ছিল 600 টাকা, তাহলে আমার 8টি ছাতার দাম কত। কেন কি আমি পরবর্তীতে দেখো ছাতার সংখ্যা কত হলো আমার, 8টা। তাহলে 8টি ছাতা দাম কত, এখানে আমরা x ধরে নিলাম। তাহলে এটা কি সম্পর্ক দেখো, ছাতার সংখ্যা যখন 3 ছিল সেই ক্ষেত্রে দাম 600 টাকা। এবার আমি দোকানে গিয়ে বললাম যে আমাকে 8টি ছাতা দাও, সে কি আমাকে 600 টাকায় দেবে? নিশ্চয়ই দেবে না, আমাকে টাকা বেশি দিতে হবে। দেখো ছাতার সংখ্যা যখন 3টি ছাতার দাম যদি 600 টাকা হয়, তাহলে আমি যদি দোকানে 8টি ছাতা কিনতে যাই সেক্ষেত্রে আমার দামটা কি দিতে হবে, বেশি দিতে হবে। তাহলে আমরা লিখব যে ছাতা সংখ্যা বাড়লে ছাতার সংখ্যা বাড়লে দাম বাড়বে। তাহলে আমরা লিখতে পারি যে ছাতার সংখ্যার সঙ্গে দামের
সংখ্যার সঙ্গে দামের কি হবে, দেখো দুই দিকে বাড়ছে, দেখো এখানে বাড়লে ছাতার সংখ্যা বাড়লে আমার দামও বাড়ছে। তাহলে আমরা কি জানি যে দুই দিকে যদি বাড়ে বা দুই দিকে কমে তাহলে সেই ক্ষেত্রে সেটা সরল সম্পর্ক। দামের সঙ্গে ছাতার সংখ্যার সঙ্গে দামের সরল সম্পর্ক, ওকে, বা সরল অনুপাতে আছে, এভাবে লিখলেও হবে। যেহেতু সরল তাহলে আমরা কি লিখব, সরলের ক্ষেত্রে আমরা নিয়মটা কি জানি, প্রথমে 3 লিখব তারপরে 8 লিখব, 3 অনুপাত 8। যদি ব্যস্ত হতো তাহলে কি করতাম, প্রথমে 8কে লিখতাম তারপরে কিন্তু 3কে লিখতাম, ডবল অনুপাত। আর এটা তো সরল ব্যস্তর ক্ষেত্রে একই, যে 600 হবে প্রথমে, তারপরে হবে আমি যেহেতু এক্স নিয়েছি সেটা এক্স লিখলাম। তাহলে একই রকমভাবে এই লাইনটা সরলের ক্ষেত্রেও আর ব্যস্তর ক্ষেত্রেও সেম, যে প্রথম পদ গুণন চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ। তাহলে দেখো প্রথম পদ এখানে কি আমরা দেখতে পাচ্ছি 3, 4 নম্বরে আছে এক্স, 2 নম্বরে আছে হচ্ছে 8, আর তৃতীয় পদের জায়গায় আছে এখানে 600। তাহলে এক্স সমান সমান কত পাবো, 8 গুণন 600, যেহেতু গুণ অবস্থায় আছে 3টা নিচে নামবে, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, দুটো শূন্য উপরে চলে গেল। তাহলে এক্স ইকুয়াল টু কত পেলাম, 8 গুণ 200। তাহলে এক্স সমান সমান পাচ্ছি 8 দুগুণে 1600 এত টাকা, যেহেতু আমরা দাম বের করছি। তাহলে আমরা লিখব দুটি ছাতা আর দুটি চেয়ারের দাম হচ্ছে 1600 টাকা। তাহলে সুতরাং দুটি ছাতা ও দুটি চেয়ারের দাম সেটা কত, 1600 টাকা। এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে মনে রাখবে যে যেহেতু চেয়ার আর ছাতা সংখ্যা সমান প্রথম ক্ষেত্রে, তাহলে একটি চেয়ার সমান সমান 3টি ছাতা লিখব, আর এটাকে আমরা 2 দিয়ে গুণ করব, এটাকেও 2 দিয়ে গুণ করব। কেন, কেন কি এখানে দুটি চেয়ারের দাম চেয়েছে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 6টি ছাতা দাঁড়াচ্ছে আমার। এই 6টি ছাতা, এটা দুটি চেয়ার সমান সমান 6টি ছাতা, আর এখানে বলেছে দুটি ছাতা ও দুটি চেয়ারের দাম, তাহলে দুটি ছাতা দুটি চেয়ারের দাম, দুটি ছাতার দাম দেখো দুটি ছাতার দাম 2ই থাকবে, আর দুটি চেয়ারের দাম সেই জায়গায় কত বসাবো, 6 বসাবো। তাহলে 6 আর 2 যোগ করলে 8টি। এটা খুবই ইম্পর্টেন্ট লাইন। তারপরে গণিতের ভাষায় সমস্যাটি হলো দেখাবো আমরা। তারপরে আমাদের সেম একই নিয়ম ধরে আমরা যদি সরল থাকে তাহলে প্রথমেরটা আগে বসাবো, যদি ব্যস্ত থাকে তাহলে আমরা নিচেরটা প্রথমে নেব আর প্রথমেরটা পরে নেব। ওকে, চলো নেক্সট। আজকে লাস্ট অঙ্ক দেখো 7 নাম্বারটা কি বলেছে, যে আমার শ্রেণীতে, অর্থাৎ সপ্তম শ্রেণীর কথা বলেছে, যে আমার শ্রেণীতে আজকে আমাদের উপস্থিত কথা মানে হচ্ছে যারা স্কুলে প্রেজেন্ট হয়েছে সেটাই উপস্থিত, আর অনুপস্থিত যারা স্কুলে যায়নি অনুপস্থিতের অনুপাত নির্ণয় করে আজ ষষ্ঠ অর্থাৎ সিক্স ক্লাসের কথা বলেছে, 6 শ্রেণীও উপস্থিত মানে যারা স্কুলে গেছে, আর অনুপস্থিত মানে যারা স্কুলে যায়নি, অনুপাত বের করি। দুটি অনুপাত সমান কিনা দেখি, আর 4টি সংখ্যা সমানুপাতে আছে কিনা দেখি। তাহলে এখানে কোনো কিছুই দেওয়া নেই, সংখ্যাগুলো নিজের থেকে ধরতে হবে, ধরে নিয়ে সেটা উপস্থিত না অনুপস্থিত সেটা আমাদের বের করতে হবে। তাহলে চলো প্রথমে আমি আমাদের শ্রেণীটা ধরে নিই, যে আমার শ্রেণীতে আজকে উপস্থিত ধরলাম, প্রথমে উপস্থিত যেহেতু লেখা আছে প্রথমে উপস্থিত নিলাম, যে উপস্থিত কতজন, যে কোনো একটা সংখ্যা ধরি। চলো আমাদের শ্রেণীতে আমি ধরলাম আমাদের শ্রেণীতে 90 জন উপস্থিত,
90 জন, উপস্থিত হচ্ছে 90 জন একক লিখলাম। এবং অনুপস্থিত মানে স্কুলে যায়নি, অনুপস্থিত ধরো আমি ধরলাম 30 জন। তাহলে এর যদি অনুপাতটা বের করি তাহলে কি করে করব, যে আমার শ্রেণীতে উপস্থিত ও অনুপস্থিতের অনুপাত। তাহলে একই রকমভাবে লিখব যে আমার শ্রেণীতে উপস্থিত ও অনুপস্থিতের অনুপাত। অনুপস্থিতির অনুপাত সমান সমান কত হবে, উপস্থিতির জায়গায় আমি প্রথমে লিখব 990, অনুপাত দেব, যেহেতু অনুপাত বের করছি, অনুপস্থিত হচ্ছে আমার 30 জন। এবার যদি কাটাকাটি করি দেখো 0 0 কেটে দিই, 3 দিয়ে 3 অক্ষ 3, 3 3কে 9, তাহলে কত দাঁড়াচ্ছে 3:1। এটা হচ্ছে উপস্থিত বেশি আর অনুপস্থিত কম। আবার আরেকটা কি বলেছে দেখো, এটা আমার শ্রেণীর বের করলাম, এবার আমরা ষষ্ঠ শ্রেণী বের করব। তাই লিখব যে ষষ্ঠ শ্রেণীতে উপস্থিত এটাও আমরা ধরে নেব যে উপস্থিত ধরে নাও, এটা আমি ধরে নিলাম যে উপস্থিত ধরলাম যে 36 জন, তোমরা যে কোনো সংখ্যা ধরতে পারো। এবং অনুপস্থিত আমি ধরলাম 12 জন, 12 জন আসেনি। তাহলে এর অনুপাতটা যদি বের করি তাহলে ষষ্ঠ, একই রকমভাবে লিখব যে ষষ্ঠ শ্রেণীতে উপস্থিত ও অনুপস্থিতের অনুপাত সমান সমান কত, উপস্থিত হচ্ছে 36 জন আর অনুপস্থিত হচ্ছে 12 জন। 12 ঘর নামাতে পড়লে 12কে 12, 12 24, 3 12 36, এটাও কত 3:1। ওকে, যেই সংখ্যাগুলো নিলাম দেখো এরও অনুপাত আর এই অনুপাতটা কিন্তু সমান। তাহলে আমরা কি লিখতে পারি, যে দুটি শ্রেণীর উপস্থিত, আমি যে সংখ্যাগুলো নিয়েছি সেটা দেখছি যে দুটি শ্রেণীর উপস্থিত ও অনুপস্থিতির অনুপাত সমান। অনুপস্থিতির অনুপাত সেটা কি সমান, কেন দুটোই 3:1 আসে। তাহলে আমরা সেই সংখ্যা চারটা লিখতে বলেছে, তাহলে আমরা প্রথমে কত নিয়েছি 90, এটা কমা দেব, দেখো প্রথমে 90 নিয়েছি, তারপরে কত নিলাম, অনুপস্থিত হচ্ছে 30, তারপরে কত নিয়েছি, তারপরে আমরা 36 নিয়েছি, 12 নিয়েছি, তাহলে 36, 12। তাহলে এটা কি আছে, সমানুপাতে আছে, যেহেতু সমান তাহলে লিখব সমানুপাতে আছে। ওকে, আচ্ছা, এরপরে আমরা একটু যদি দেখিনি যে এটা প্রথম পদ, এটা কি চতুর্থ পদ, আমরা দেখব যেহেতু সমানুপাতে আছে তাহলে এদের গুণফলটা কি সমান হচ্ছে কিনা। তাহলে দেখো 90 গুণ, আমরা লাস্ট পদ নেব এবং প্রান্তীয় পদ দুটো সমান সমান, আর মধ্যপদ দুটোর গুণফল 30 গুণন 36। এটা যদি গুণ করে দেখো 12, এটা যদি আমরা এখানে রাফ করে নিই, 12-র সাথে 9 গুণ করে নিই, 9 দুগুণে 18, 8 হাতে থাকলো 1, 8 আর 9 9 আর 10, আর এখানে একটা শূন্য ছিল দেখো, তাহলে 1080,
এটা আসলো 1080। এটা একটু চেক করে নিই। 36কে 3 দিয়ে গুণ করে নিই, 3 6 18, 8 হাত থাকলে 1, 3 3 9 10, এখানে একটা শূন্য ছিল, এটাও আসলো 1080। তাহলে দুটোই কি হয়ে গেল আমার সমান হলো, দুপক্ষই সমান। তাহলে এটাও প্রথম পদ গুণন চতুর্থ পদ দ্বিতীয় কোণ, এটা তোমরা লিখতে পারো, নতুবা না লিখলেও চলবে, যে প্রথম পদ গুণন চতুর্থ পদ সমান সমান যে দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ। ওকে, এটা আমরা পেলাম, এই ফর্মটা আমার চলে আসলো। দুটো যেহেতু সমান চলে আসছে, তাহলে এটা আমি লিখতে পারি। আজকে এই পর্যন্তই থাকবে, এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 7 করব। আর এটা তোমাদের নিজের থেকে সংখ্যাগুলো নিতে হবে, ঠিক আছে? এটা যেহেতু সংখ্যাগুলো নেওয়া নি, তাহলে আমি ধরে নিলাম উপস্থিত আমাদের 90 জন, অনুপস্থিত নিলাম আমি 30 জন। 30 জনে যে নিতে হবে, 90 জনে যে নিতে হবে তার কোনো মানে নেই। তোমরা 45 জন উপস্থিত নিতে পারো, 15 জন অনুপস্থিত নিতে পারো, ষষ্ঠ শ্রেণী থেকে তোমরা 60 জন উপস্থিত নিতে পারো, 20 জন অনুপস্থিত নিতে পারো, যে কোনো সংখ্যা নিয়েই করতে হবে। কিন্তু দেখবে অনুপাতটা যদি সমানই আসে, যদি সমান না আসে তাহলে সেই ক্ষেত্রে লিখবে যে সমান নেই। ওকে, এখানে তো বলে দেয়নি যে অনুপাতটা সমানই হবে। আচ্ছা, যদি সমান বলে দেওয়া থাকে তাহলে কিন্তু সমান নিতে হবে। দেখো দুটি অনুপাত সমান কিনা দেখি। আচ্ছা, সমান কিনা দেখি, আর সংখ্যা অনুপাতে থাকলে সেটা দেখি। আচ্ছা, এখানে পার্টিকুলার বলে দেয়নি যে তোমাকে সমানই বের করতে হবে, আমার যেহেতু সমান আসছে তাহলে আমি সমানই দেখালাম। ওকে, চলো নেক্সট পার্ট নাম্বার এরপরে আমরা 7 করব।